আওয়ামী লীগের বিচার হোক, খুব দ্রুত হোক, এবং আসলে এত সময় ক্ষেপণ করার কিছু নাই। এদের যা করেছে সবাই দেখেছে, এটা একটা ওপেন সিক্রেট। আওয়ামী লীগের নেতাদের দেখি যে বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে থেকে টকশোতে এসে বড় বড় কথা বলছেন, কিন্তু সামনে কেউ আসছেন না। তারা এই 6 মাস আগেও খুব বড় বড় দাম্ভিকতার কথা বলেছেন, কিন্তু আল্লাহই বলেছেন যে এই দাম্ভিকতার পরাজয় ঘটবেই। তো আওয়ামী লীগের পরাজয় ঘটেছে তাদের দাম্ভিকতার জন্যই। তো আজকে তারা যে বড় বড় কথা বলছে, যা বলছে, এগুলা বন্ধ করতে হবে, এবং এগুলো বন্ধ করতে হলে তাদের দ্রুত বিচার করে যারা দেশে আছে তাদের রায় নিশ্চিত করা, এবং দেশের বাইরে যারা আছে তাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা, এটা এখন খুব সময়ের দাবি, এবং আমরা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। মিজানুর রহমান আজহারী বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য পেতে আছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ওনার কথায় কিছুটা হলেও যুক্তি আছে, কারণ আমরা কিন্তু দেখছি যে মাঠ পর্যায়ে অনেক জায়গায় যে চাঁদাবাজি, সিন্ডিকেট যেগুলো ছিল, ওগুলো একটা দলের হাত থেকে আরেকটা দলের হাতে চলে গিয়েছে। তো এই জায়গাগুলোতে আসলে মানে পরিবর্তন যদি না আসে, তাহলে 5 আগস্টের এই যে রেভলিউশনটা হলো সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি ইন্টারিম গভর্নমেন্টেরও কিছুটা ফল্ট বলতে পারেন, যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বাত্মকভাবে সহায়তা করছে না বলে তারাও পারছে না যে এই জিনিসগুলোকে প্রতিহত করতে। আবার আমি বলবো যে এখানে পলিটিক্যাল পার্টিগুলারও ব্যর্থতা, যে তারা তাদের চেইন অফ কমান্ড নিয়ন্ত্রণ করে নিচের দিকে এবং মাঝারি পর্যায়ের নেতাদেরকে, আমার বিশ্বাস যে উচ্চ পর্যায়ের যেসব নেতা আছেন তারা এগুলোর সাথে জড়িত না, কিন্তু মাঠ পর্যায়ে এবং মাঝারি পর্যায়ে যেসব নেতা আছেন তাদের কারণেই কিন্তু এই সিন্ডিকেট, চাঁদাবাজি এগুলো বন্ধ হচ্ছে না। এবং এগুলো যদি চলতেই থাকে তাহলে আসলে 5 আগস্টের সুফলটা আমরা কোথায় পাবো? সো বাট হ্যাভিং সেইড দ্যাট, এখানে ইস্যুটা হচ্ছে যে এখনকার সরকার কিছুটা উইক, এই তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত, এবং পরবর্তী গণতান্ত্রিক সরকার যখন আসবে তাদেরকে কিন্তু এই আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন চিন্তা করেই নিতে হবে, যে মানুষকে কিন্তু দমায় রাখা যায় না। বাংলাদেশের মানুষকে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি। হয়তো সময় লেগেছে 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু অন্যায়ের প্রতিবাদ তারা করেছে। আমাদের বাংলাদেশে আমার কাছে একটা সমস্যা মনে হয়, সেটা হচ্ছে আমাদের প্রতিবাদ করার মতো মানুষ অনেক আছে, কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন রান করার মতো মানুষের খুব অভাব। তো আমরা আশা করব যে নেক্সট গভর্নমেন্ট যখন ইনশাল্লাহ আসবে, এবারও আমরা দেখলাম যে আমরা বাংলাদেশের সবচেয়ে রেসপেক্টেড পারসন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি যখন হয়েছিলেন, আমিও পার্সোনালি খুবই খুশি হয়েছিলাম যে সবচেয়ে যোগ্য ব্যক্তি এসেছেন বাংলাদেশকে কিছুদিনের জন্য হলেও শাসন করতে। কিন্তু আমরা দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন রান করার জন্য যে স্কিল দরকার, ওইটাতে হয়তো উনি ওই লেভেলের না, যেই লেভেলে আমরা ওনাকে এক্সপেক্ট করেছিলাম। উইথ ডিউ রেসপেক্ট, আমি ওনাকে অনেক সম্মান করি, আমি চাই উনি অনেক ভালো করুক, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে রেভলিউশন যেভাবে করতে পারি, আমরা আসলে অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে রান করতে পারি না, যার কারণে বাংলাদেশ এই 50-55 বছরে মুখে অনেক কথা বললেও এই যে রাস্তায় যে জ্যামের যে অবস্থা, বাংলাদেশের অবস্থা ওরকমই, যে একটা গাড়ি এদিক দিয়ে যাচ্ছে আর একটা গাড়ি এখান দিয়ে আসছে। তো আমরা যখন আসলে ওই সারিবদ্ধভাবে চলতে পারবো, তখন বুঝবো যে আমরা আসলে সিঙ্গাপুরের মতো হতে পেরেছি। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা, যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা তাদের দায়িত্ব চেষ্টা করেছেন যতটুকু পালন করতে, যতটুকু পারেননি, তাদের এই মুহূর্তে উচিত হবে যে খুব রিজনেবল একটা টাইমের মধ্যে একটা টাইম ফ্রেম ঘোষণা করে নির্বাচন দেয়া, যাতে করে পরবর্তী সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন তারাই অ্যাডমিনিস্ট্রেশনটাকে প্রপারলি রান করতে পারেন। এক্ষেত্রে একটা জিনিস বলতে হবে যে যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেশনকে রান করার স্কিল বা নলেজ বেটার আছে এখনকার যারা চালাচ্ছেন তাদের চেয়ে। আমরা আশা করব নেক্সট টাইম অতীত থেকে শিক্ষা নিয়ে তারা অনেক বেটার অ্যাডমিনিস্ট্রেশন রান করবেন, এবং ওই প্রতিবাদী চরিত্র যেমন প্রয়োজন, অ্যাডমিনিস্ট্রেশন রান করাটা যে আরও বেশি ইম্পর্টেন্ট, এটাকে ইম্পর্টেন্স দিয়েই তারা আসবেন ইনশাআল্লাহ। ক্ষমতায় থেকে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে বা গঠন করছে এমনটি শোনা যাচ্ছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার মত কি? আমরা কোনো রাজনৈতিক দলেরই বিপক্ষে না, যদি না তারা ফ্যাসিবাদী সরকারের দোসর হয়। তো ওনারা যদি সরকার থেকে, আমরা আজকে শুনলাম যে ওনারা হয়তো কিছু উপদেষ্টা, যারা ছাত্র উপদেষ্টা ছিলেন, তারা সম্ভবত বের হয়ে এসে রাজনৈতিক দল গঠন করবেন। আমরা এটাকে স্বাগত জানাই। তা আমি মনে করি যে একটা দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি থাকা দরকার। এই যে ছাত্রদের রাজনীতি করার যে অধিকার, এই ব্যাপারে আমাদের এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ সাহেবেরও বক্তব্য খুবই সুস্পষ্ট, যে উনিও জবাবদিহিতা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতন্ত্র চান, এবং আমরা এনডিএম এর পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে স্বাগত জানাই যারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত নয়।
ছাত্ররা এমনটি দাবি করে যে তাদের আন্দোলনের কারণেই বেগম জিয়া মুক্তি পেয়েছেন, আসলে কি তাই? এক্ষেত্রে এইটা খুব একটা কমপ্লেক্স কোয়েশ্চেন। প্রথমত এটা দেখতে হবে যে এটা শুধুমাত্র ছাত্র আন্দোলনের ফসল নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া যেটা সব বিরোধী দলরা অনেক বছর ধরে চেষ্টা করছিলেন, কিন্তু এটাও সাথে সাথে মানতে হবে যে বিরোধী দলগুলোর প্রচেষ্টাগুলো কিন্তু সফল হয়নি। অতএব ছাত্র জনতার যে বিপ্লবটা ছিল সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি, স্টুডেন্টস এবং প্রত্যেকটি পেশিজীবী মানুষ সবাই এর সাথে সম্পৃক্ত হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এনশিওর করেছেন। তো আমরা এক্ষেত্রে বলবো যে এটা ছাত্র জনতার আন্দোলনই অবশ্যই, কিন্তু এখানে পলিটিক্যাল পার্টিগুলোরও অনেক অবদান রয়েছে, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ছাত্ররা এমনটি চাচ্ছে যে নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার করতে। আমিও চাই আওয়ামী লীগের বিচার হোক, খুব দ্রুত হোক, এবং আসলে এত সময় ক্ষেপণ করার কিছু নাই। এদের যা করেছে সবাই দেখেছে, এটা একটা ওপেন সিক্রেট। আওয়ামী লীগের নেতাদের দেখি যে বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে থেকে টকশোতে এসে বড় বড় কথা বলছেন, কিন্তু সামনে কেউ আসছেন না। তারা এই 6 মাস আগেও খুব বড় বড় দাম্ভিকতার কথা বলেছেন, কিন্তু আল্লাহই বলেছেন যে এই দাম্ভিকতার পরাজয় ঘটবেই। তো আওয়ামী লীগের পরাজয় ঘটেছে তাদের দাম্ভিকতার জন্যই। তো আজকে তারা যে বড় বড় কথা বলছে, যা বলছে, এগুলা বন্ধ করতে হবে, এবং এগুলো বন্ধ করতে হলে তাদের দ্রুত বিচার করে যারা দেশে আছে তাদের রায় নিশ্চিত করা, এবং দেশের বাইরে যারা আছে তাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এটা এখন খুব সময়ের দাবি, এবং আমরা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং বিচারের মুখোমুখি করা, কূটনৈতিকভাবে রাষ্ট্রীয় শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারত যদি না দিতে চায়, সেক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে কি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে বাধ্য করা যেতে পারে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য, কিন্তু আমরা দেখছি যে ভারত সামহাউ একটার পর একটা বিভিন্ন বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু ভারত একটা স্ট্যান্স নিয়েছে, এক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্রেশার প্রয়োগ করেই এই মুহূর্তে ভারতকে বাধ্য করা। এবং আরেকটা জিনিস আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হলো যে ভারতের সাথে আমাদের এই মুহূর্তে সম্পর্ক একদম তলানিতে। এটাকে আরও বেটার করে ভারতকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে তাদেরকে বুঝানো যে শুধুমাত্র আওয়ামী লীগই তোমাদের বন্ধু নয়, বাংলাদেশের সাথে তোমরা যদি একটা সম্পর্ক বজায় রাখো যেখানে তোমরা বাংলাদেশকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারো, তাহলে বাংলাদেশের সবাই তোমার বন্ধু, সব রাজনৈতিক দলই তোমার বন্ধু। পার্শ্ববর্তী একটি দেশের সাথে শত্রুতা করে আমরা আসলে বেশি দূর এগিয়ে যেতে পারবো না। অতএব আমার বিশ্বাস যে আমরা যদি ভারতের সাথে এই আস্থা তাদের দিতে পারি যে আমাদেরকে সম্মান দেখালে আমরাও তাদেরকে সম্মান দিব, সেই পর্যায়ে নিয়ে গিয়ে কূটনৈতিকভাবে জিনিসটার সমাধান করা। ভারতের মধ্যে যেমন একটা প্রভুত্ব আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়েছে, সেটা থেকে ভারতকে বের করে আনার দায়িত্ব বর্তমান সরকার এবং পরবর্তী যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তাদের, যে এটা প্রভুত্বের সম্পর্ক, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। বিচার বিভাগকে কিভাবে সরকারের প্রভাবমুক্ত করা যায়? বিচার বিভাগকে সরকারি প্রভাবমুক্ত করার জন্য অলরেডি অনেকগুলো স্টেপস নিয়েছেন আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি অনারেবল জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, এবং আমরা অলরেডি দেখেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা হয়েছে, এবং এরপরে আমরা কিন্তু দেখেছি যে অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে যেখান থেকে আমরা ফিউচারে দেখতে পাবো ইনশাল্লাহ যে বিচার বিভাগে যাতে এই এক্সিকিউটিভদের পাওয়ার খাটানোর কোনো সুযোগ না থাকে। এখন এক্ষেত্রে বাংলাদেশের একটা যে করাপ্ট সিস্টেম চেইন ডেভেলপ করেছে, এই চেইনটাকে ভাঙা আসলে খুব জরুরি। তো এটা ভাঙতে হলে আসলে এই মুহূর্তে এখন যেভাবে দেশ চলছে, এই মুহূর্তে আমি এটা সম্ভাবনা দেখছি না, কিন্তু এই মুহূর্তে আমরা এটা সম্ভাবনা দেখছি না, কিন্তু একটা যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধান বিচারপতি তার কাজ শুরু করেছেন। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত আমরা দেখব যে জুডিশিয়ারি আগের চেয়ে অনেক বেশি সরকারের প্রভাবমুক্ত হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে।
সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।